গতকাল আপনারা জানেন আমি এখান থেকেই মা শীতলা মন্দিরের সামনে থেকেই গুরুদ্বারা হয়ে আমরা ওই মোড়টায় একদিকে জৈন মন্দির, একদিকে বজরংবলীর মন্দির, একদিকে মসজিদ, একদিকে গুরুদ্বারা, সব কিছু হয়ে কালকে আমি গেছিলাম। আমার পাঞ্জাবি ভাই বোনেরাও এসে গেছে। তো আমি আপনাদের বলি, এই শীতলা মন্দিরে আমি কিন্তু প্রতি মাসে 2-3 বার করে করে আসি। হয়তো সবসময় রাস্তা দিয়ে যাতায়াত করি, আপনাদের সাথে দেখা হয় না, কিন্তু এটা মনে রাখবেন, যারা শীতলা পুজো কমিটি আছেন ওদের দুজনকে স্টেজে ডেকে নাও, তারা কিন্তু জানেন এই ঘটনা। এখানে যতগুলো মন্দির ক্লাব আছে সবগুলো কিন্তু আমি করে দিয়েছি। পিজি হসপিটাল আপনারা তো জানেন কি গেট ছিল, সরু সরু। আমি এসে ফার্স্ট হসপিটালের গেটগুলো বড় করি। পিজি হসপিটালের অপোজিটে ক্যান্সার সেন্টার হচ্ছে, ক্যান্সার হসপিটাল। পিজি হাসপাতালে আমরা কড ব্লাড ব্যাংক করেছি। আপনারা কি জানেন পিজির সাথে শম্ভুনাথকে কানেক্ট করেছি, শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল। কলকাতা পুলিশ হসপিটালকে কানেক্ট করেছি। তারপরে ইকবালপুরে একটা হসপিটাল আছে গর্ভবতী মায়েদের জন্য, সেটাকে কানেক্ট করেছি। এবং শম্ভুনাথ পণ্ডিত বলে দিলাম, 4-5টা হসপিটালকে কানেক্ট করে বিরাট একটা হেলথ হাব করে দিয়েছি। রামরিক হরলালকা দোকানটা খুব প্রিয় ছিল, আমার বাবা ছোটবেলায় জামা কিনতে নিয়ে আসতো। রামরিক দাস যে হসপিটাল, সেটাও কানেক্ট করে দিয়েছি। ফলে কি হয়েছে, ধরুন অর্থোপেডিক্সের যারা ট্রিটমেন্ট করে তারা কিন্তু ওই পুলিশ হসপিটালের ওখানে তাদের ট্রিটমেন্টটা শিফট করা হয়। আমরা পিজিতে বোন ব্যাংক করছি, এটা কি জানেন? অনেক সময় আমাদের অসময়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, খুবই দুর্ভাগ্যের ব্যাপার। অনেকের পা চলে যায় ছোটবেলায়, হাত চলে যায়, একটা অঙ্গ চলে যায়, সারা জীবন ওই একরকম বেরিয়েছে না আর্টিফিশিয়াল লেগ, ওগুলো খুলে রাখতে হয়, আবার ইউজ করতে হয়, অনেক সময় অসুবিধেও হয়। সেই জন্য আমি ভাবলাম আমরা কেন একটা বোন ব্যাংক তৈরি করব না। অনেকে অসময়ে মারা যায়, অনেকে সুস্থ থাকতে থাকতেও হার্ট অ্যাটাক হয়ে যায়। এই তাদের যে সুস্বাস্থ্য অধিকারী যে বোনগুলো আছে, হাড়গুলো আছে, আমরা সেগুলো কেন জমা করব না ব্যাংকে, মানে হসপিটালে। ব্যাংকে আমরা বোন ব্যাংক বলি, তার কারণ হচ্ছে হাড়ের ব্যাংক। অর্থাৎ কোনো ছেলে মেয়ের অ্যাক্সিডেন্ট হলো, তার পা কেটে বাদ গেল, তার হাতটা বাদ গেল, তখন কি করব আমরা? ওইসব যে আর্টিফিশিয়াল লিম্ব লাগাতে হবে না, এই মানুষের হাড়ি সংযুক্ত করে সে আবার স্বাভাবিক জীবন ফিরে পাবে। এইটা আমি ভেবেছিলাম এবং এটা করেও দিয়েছি, কাজ চলছে। আপনারা জানেন আমি যখন প্রথম ক্ষমতায় এসেছিলাম, এগুলো বলার সুযোগ হয় না, আমি দেখলাম অনেক মেয়েরা জানে গর্ভবতী অবস্থায় মারা যান, বাচ্চা জন্মাতে গিয়ে। আগে খুব মারা যেত, এখন কমে গেছে। আমরা মাদার অ্যান্ড চাইল্ড হাব, SNCU, SNSU, পেডিয়াট্রিক সিস্টেম অনেক উন্নত করেছি। এখন আমি কি করি, যে প্রেগনেন্ট মাদার গ্রামের দিকে দূরে দূরে হয় না, ওদের আমি হাসপাতালের সাথে মাদার হাট করে দিই, মানে হসপিটালের সাথে কানেক্টেড। ধরুন এটা হসপিটাল, পাশে একটা হাট, ওখানে সেই ডাক্তারই দেখে রাখে তাকে 1 মাস আগে থেকে। যখন বাচ্চা হওয়ার সময় হয় তখন হসপিটালে সেই ডাক্তারই তার অপারেশন করে বাচ্চা করে, জন্মায় সুস্থ বাচ্চা। আমি যখন ক্ষমতায় আসি তখন ইনস্টিটিউশন ডেলিভারি, আমরাও তো ঘরে জন্মেছি, তখন তো ছিল না, তখন তো দাইমা বলা হতো। এখন কিন্তু ইনস্টিটিউশন ডেলিভারি বাংলায় 99.9 ভাগ করে দিয়েছি। কত গঙ্গাসাগরের দুর্গম অঞ্চল আছে বলুন। ইমন এসছে, বিখ্যাত সঙ্গীত গায়িকা, আমি ওকে অভিনন্দন জানাচ্ছি। ও আপনাদের একটা গান শোনাবে কিন্তু, ঠিক আছে?
আচ্ছা, এবার আপনাদের আমি বলি যে আপনারা জানেন যে এই যে ইনস্টিটিউশন ডেলিভারি বললাম, সেই রকম অনেক মা আগে মারা যেতেন, গর্ভবতী মা, কিন্তু তার বাচ্চা মাতৃদুগ্ধ পান করতে পারতো না। অনেকেরই অসুবিধাটা ছিল। তখন আমি ভাবলাম, যারা নিজেদেরটা ডোনেট করতে চায়, দিয়ে যদি বাচ্চাকে দুধ খাওয়ানোর ব্যবস্থা হয়, যার মা মরে গেছে, তাহলে সেই বাচ্চাটা সুস্বাস্থ্য লাভ করতে পারে। আপনারা জানেন পিজিতে এটা আছে, মায়েরা ডোনেট করে, এবং এটার নাম হচ্ছে মধুর স্নেহ। এরকম অনেক কাজ করেছি বলি না। পিজিতে কর্ড ব্লাড ব্যাঙ্কও তৈরি হচ্ছে, মেডিকেল কলেজে আগে করে দিয়েছে। এটার মানে জানেন, যখন বাচ্চা জন্মায় তখন যে ব্লাডটা থাকে সেটাকে কর্ড ব্লাড বলে। এখনকার জেনারেশন তো ওই ব্লাডটা রেখে দেয়, যদি তার কখনো ভবিষ্যতে কোনো অসুখ হয় ওইটা সারভাইভ করতে সাহায্য করে। এইটা আমরা করছি, তার কারণ এর জন্য একটা টিমকে আমি বাইরেও পাঠিয়েছিলাম। মেডিকেল কলেজে 100 বেড হয়ে গেছে এবং পিজিতেও নতুন করে করা হচ্ছে। ধরুন একটা লোকের, আমি তো আর ডাক্তার নই, আমি ডিটেলস কী করে জানবো, কিন্তু আমি শুনেছি, ধরুন কারো একটা কঠিন অসুখ হয়েছে, যদি কর্ড ব্লাড দেওয়া যায় সে অনেকটাই সারভাইভ করতে পারে। এগুলো আধুনিক চিকিৎসা, এগুলো আমেরিকাতে চলে, কিন্তু এখানে ছিল না। এখানে কিন্তু আমি সেটারও ব্যবস্থা করে দিয়েছি। কাজেই এই ধরনের যে কাজগুলো, এগুলো খুব মানবিক কাজ, কিন্তু এগুলো বক্তৃতার সময় কখনো বলার সুযোগ পাই না, আর আমাদের সময়ও হয় না। তো এখন 10 কিলোমিটার মিছিল করে আসছি, তার আগে হাওড়া ময়দানে মিটিং করেছি, তারপরে ভূকৈলাসে মিটিং করেছি, তারপরে মনসাতলায় মিছিল করেছি, পুরো চেতলার 2টো ওয়ার্ড করেছি, তারপরে এখানে এসেছি। এখন আমার কলেন্স লেনে যেতে হবে নেক্সট। ওই সেদিনকে আমায় যেতে দেয়নি, তাই আজকে আমি যাব। এরকম অজস্র কাজ। আপনারা বলুন তো, আগের রাস্তায় এত লাইট ছিল, জল ছিল, বর্ষা হলে জল জমে থাকতো 4 দিন। আর মেয়র মহাশয় ছিলেন বিকাশ বাবু, যিনি চাকরি হলেই পিল করেন, তিনি বাইরে ঘুরে বেড়াতেন, 4-5 দিন জল জমে থাকতো। এবার দুর্গাপুজোর সময় আপনারা দেখেছিলেন যে সাংঘাতিক ঝড় বৃষ্টি হয়ে গেল। পুজো কমিটিগুলো ভাবছিল কি করে পুজো করব। আমি সব কটাকে রাস্তায় নামালাম, আর আমি বললাম আমি কোনো কথা শুনতে চাই না, 6 ঘন্টার মধ্যে জল ক্লিয়ার হবে। কিন্তু গঙ্গাগুলো ভর্তি, জলটা নিয়ে আপনি ফেলবেন কোথায়? কিন্তু বাংলায় এই জল ফেলার জন্য, বাংলা নদীমাতৃকা দেশ, গাদা গাদা নদী আছে, তা সত্ত্বেও আমি 5.5 লক্ষ পুকুর কেটেছি, ফলে জলটা ওখানে এসে পড়ে। 500 চেকড্যাম তৈরি করেছি, যেখানে জলটা এসে জমায়েত হয়। তারপরেও 3000 কোটি টাকা একটা স্কিম করছি। কেলেঘাই কপালেশ্বরী করে দিয়েছি, ঘাটাল মাস্টার প্ল্যান করে দিয়েছি। গঙ্গাসাগরে লোকে পায়ে করে, জলে করে যায়, নৌকোয় করে, লঞ্চে করে। সেই জন্য লোকে বলতো আগে সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। এখন দেখে আসুন, 3টে হেলিপ্যাড, কটেজ, আশ্রম টাশ্রম সব এমন করে দিয়েছি, আর বীজটাও করে দিচ্ছি। 10 বছর কেন্দ্রীয় সরকারের পায়ে পড়েছি, করেনি। আমরা যা তো করতে হবে না তোদের, অনেক হয়েছে যা। ইলেকশনের সময় ভাষণ দাও তোমরা, আপনারা ইলেকশনের সময় ভাষণ দিন, আপনাদের করতে হবে না, আমাদের ক্ষমতা আছে। আমি 1,500 কোটি টাকা দিয়ে L&T অলরেডি কাজ শুরু করে দিয়েছে। গঙ্গাসাগরের ব্রিজও তৈরি হচ্ছে। 2 বছরের মধ্যে দেখবেন আপনাকে আর জল পেরিয়ে যেতে হবে না, আপনি স্যাট করে চলে যাবেন, স্যাট করে চলে আসবেন। অনেক করা হয়েছে। দক্ষিণেশ্বরে স্কাইওয়াক দেখেছেন? কে করেছে? আমি করে দিয়েছি। লাইট অ্যান্ড সাউন্ড দেখেছেন? আমি করে দিয়েছি। কালীঘাটে দেখেছেন স্কাইওয়াক? কে করে দিয়েছে? আমি করে দিয়েছি। মাতারার মন্দিরে রিসেন্ট গেছেন?
দেখে আসুন কি ছিল আর কি হয়েছে। বক্রেশ্বর শিব, ভোলে বাবা পার করেগা মন্দির, ভোলে বাবা পার করেগা তারকেশ্বর ডেভেলপমেন্ট বোর্ড, তারাপীঠ ডেভেলপমেন্ট বোর্ড, এরা নিজেরা কেয়ার নেয়, ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট বোর্ড, পাথরচাপড়ি ডেভেলপমেন্ট বোর্ড, এমনকি আরামবাগে যেটা আমাদের গোঘাট আরামবাগের মাঝখানে জয়রামবাটি কামার পুকুর আছে, যেখানে ঠাকুর পরমহংসদেব জন্মেছিল, মানে ওখানে থাকতেন, জন্মেছিলেন, এবং মা শারদা মা আছেন, মানে তাদের অস্তিত্ব আছে, তাদেরও উন্নয়ন করার জন্য 10 কোটি টাকা দিয়েছি। এই স্বামী বিবেকানন্দের বাড়ি জানেন? ডক্টর সুব্রত মৈত্র আজ বেঁচে নেই। তিনি একদিন রাত 11টা আমায় ফোন করলেন, করে বললেন, দিদি স্বামী বিবেকানন্দের বাড়িটা প্রমোটিং হয়ে যাচ্ছে। আমি বললাম, সে কি, ওনার বাড়ি প্রমোটিং হচ্ছে? বলল, হ্যাঁ, সিমলা স্ট্রিটে। আমি পরের দিন, সেই দিন রাত্রিরে কাজ আটকালাম এবং পরের দিনের মধ্যে গভর্নমেন্টের টাকা দিয়ে বাড়িটা কিনে নিলাম, নিয়ে বললাম, যাও স্বামী বিবেকানন্দের বাড়িকে সব রামকৃষ্ণ মিশনকে দিয়ে দাও। আমি দার্জিলিংয়ে গিয়ে শুনলাম, আমরা সবাই জানি সিস্টার নিবেদিতা মারা গিয়েছিলেন দার্জিলিংয়ে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসও, কিন্তু সিস্টার নিবেদিতা যে বাড়িটা ছিলেন সেই বাড়িটা বিমল গুরুংরা দখল করে নিয়েছিলেন। আমি এবার এখান থেকে বেলুর মঠ থেকে 2জন সাধু নিয়ে গেলাম, ওদের ডাকলাম, ডেকে বললাম, এই কি করে দেবে বলো, আমি চাই বাড়ি ফেরত, এটা একটা হেরিটেজ। তখন বলল, क्या करेगा, এ करेगा, ও करेगा। বলে, कोई बात नहीं है, अभी करना पड़ेगा। বলে আমি একটা ইউথ হস্টেল ছিল 3তলা বিল্ডিং, বললাম ট্রান্সফার করো, তুমি চলে যাও ওখানে, আর নিবেদিতার বাড়ি ফিরিয়ে দাও রামকৃষ্ণ মিশনকে। এমনকি বাগবাজারে যে নিবেদিতার বাড়ি ছিল, যেটা উনি থাকতেন, ওই বাড়িটাও নিয়ে নিয়েছিল। আমি প্রায় 1.5 কোটি টাকা দিয়ে, আমি 2বার গেছি, কথা শোনেনি, তারপরে কোর্ট থেকে কেস করে ছিনিয়ে এনে ওই বাড়িটাও রামকৃষ্ণ পরমহংসদেব, মানে বিশেষ করে ওনাদের যে অর্গানাইজেশন স্বামী বিবেকানন্দের বেলুর মঠ, তাদের দিয়ে দিয়েছিলাম। বাগবাজারে মা শারদার বাড়ি কেউ ঢুকতে পারতো না, আমি গরিব লোকেদের জন্য বাংলার বাড়ি তৈরি করে দিয়ে গেটটা ক্লিয়ার করে দিয়েছিলাম। আমার লজ্জা লাগে যখন এদের নেতারা এসে বলে कि ममता जी कलकत्ता को झुपड़ी बना दिया। আমি তাদের বলি, তুমি একদিন কোথায় ছিলে ভাই? তুমি জন্মেই কোটিপতি হয়ে গেছো, দাঙ্গা করে কোটিপতি হয়ে গেছো। গরিব লোকেদের তো একটা করে গ্রাম থাকে, আমাদেরও একটা করে গ্রাম আছে। আমি ছোটবেলায় ঘুরে বেড়াতাম, কলকাতায় যারা থাকে তাদের অনেকেরই একটা করে গ্রামের সাথে কোনো একটা সূত্র আছে। ভাই, কেউ হকার হবে, কেউ রিক্সাওয়ালা হবে, কেউ, ওটা আমরা ঝুপড়ি বলি না এখন, এটা আমাদের সৌজন্যতা নয়, ওটার নাম আমি পাল্টে দিয়েছি, ওটার নাম উত্তরণ। ওখান থেকে ছেলে মেয়েরা MA পাস করছে, BA পাস করছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, খবর রাখো। তোমরা ঝুপড়ি দেখলেই আগুন লাগাও, আমরা এটা করি না, আমরা ভালোবেসে তাকে উঁচুতে ওঠাই। দেখবেন সব বস্তির নাম হয়ে গেছে উত্তরণ, এবং বাংলার বাড়ি করে দেওয়া হচ্ছে। যাদের জমি এবং যারা ভাড়াটে, তাদের নিয়ে একটা প্ল্যান করা হয়েছে, দরকার হয় 4-5 তলার বাড়ি করে দেবে, সবাই মিলে একসাথে, যে যে ছিল সেই থাকবে, যাতে কোনো দিন তাদের সরাতে না পারে। এই প্ল্যানও তৈরি হয়ে গেছে এবং চলছে, অনেক জায়গায় হয়েছেও। কাজেই যারা বড় বড় কথা বলেন, গান্ধীজিকে মারতে গিয়ে তো 3টে বুলেট ছুঁড়েছিলেন। এবার আমি আপনাদের বলি, আমি মোদিজিকে 3টে বুলেটের উত্তর চাইব। এটা গণতন্ত্রের বুলেট, খুন খারাপি নয়, শান্তির। आपने बोला था ना जी हर साल में 2 करोड़ बेरोजगारी को आप रोजगार देंगे, तो 12 साल हो गया, 24 करोड़ तो होना चाहिए था। एक को भी दिया नहीं दिया,
रेल बजट उठा दिया, रेल बेच दिया, सेल बेच दिया, बैंक बेच दिया, LIC बेच दिया। ইলেকশনে পরে দেখুন না পেট্রোলের দাম কত বাড়াচ্ছে আর ডিজেলের দাম, শুধু একটু অপেক্ষা করুন। গ্যাসও পেতেন না, গ্যাসটাও আমরা করে দিয়েছি। আমি নিজে মিটিং ডেকে সঙ্গে সঙ্গে শর্ট আউট করেছিলাম। মনে রাখবেন, বাংলায় আমি গর্ব করে বলতে পারি ফার্স্ট বুলেটের উত্তর। আমরা আমাদের একটা রাজ্য, ওদের 23টা রাজ্য আছে, 19টা রাজ্যে ক্ষমতায় আছে। আমরা কিন্তু 2 কোটি ছেলে মেয়েদের চাকরি করে দিয়েছি। আর আমরা যখনই চাকরির আমরা নোটিফিকেশন করি, ব্যাস সিপিএম নয় বিজেপি চলে যাচ্ছে, কোর্টে একটা পিল করে বসে থাকছে, পিল খেয়ে নিচ্ছে যাতে চাকরিগুলো আটকে যায়। টিচারদের দেখলেন না নিয়ে কি করলো, তারপর তাদেরই ভুল বোঝালো, নিজেরাই খেলো, খেয়ে আবার তাদেরই ভুল বোঝালো। তাদের তো কোনো দোষ নেই। মধ্যপ্রদেশে একটা শিক্ষা কেলেঙ্কারিতে যারা ইনভেস্টিগেশন করতে গেছিল, ভ্যাপাম কেলেঙ্কারি, 50 জনকে খুন করেছে। সে ব্যাপারে মুখে লুকো প্লাস্টার, বড় বড় ভাষণ। এখানে রিটার্নিং অফিসার বলছে আমাকে, মানে কোলের ছেলে দেখে দেখে বসিয়েছে সব, তারা নাকি জোর করে করে দখল করবে। পরশুদিন কালকে ভোট হওয়ার আগে আমাকে একজন একটা মেসেজ দিল, আমি দেখলাম ইন্টারেস্টিং। মেসেজে লিখছে, দিদি গ্রামে গঞ্জে হরিনাম সংকীর্তনও হচ্ছে না আর আজানের সুরও হচ্ছে না, গটগট করে বুটের শব্দ হচ্ছে। এখানেও হবে। আজকে কালকে দেখেছে পগারপাড়, যেটা ওদের জায়গা পুরো হার, 93% মানুষ ভোট দিয়েছে, মানে SIR-এর অত্যাচারের বিরুদ্ধে নিজের অধিকার রক্ষার ভোট দিয়েছে। সেই ভোট আপনার পক্ষে যাবে না। এই ভোট গেছে মানুষের পক্ষে, তৃণমূল কংগ্রেসের পক্ষে। যেখানে আমরা আশাও করিনি সেখানেও আমরা জিতব। আমি রাত 3:30 পর্যন্ত মনিটরিং করেছি। মালদার EVM মেশিন পৌঁছেছে রাত্রি 3:30। আমি আমার নির্বাচনের আগে তো কাউন্টিং এজেন্টদের নিয়ে মিটিং করবই। এরা নন্দীগ্রামে কি করেছিল জানেন? আমি জিতে যাওয়ার পরেও ডিক্লেয়ার করে দিল, আপনাদের মনে আছে ইলেকশন কমিশন ডিক্লেয়ার করে দিল, তারপরে কম্পিউটারে উল্টো নাম্বার লোড করলো। যতক্ষণ কম্পিউটারে আপলোড না হচ্ছে কেউ ছেড়ে যাবে না। কোনো EVM মেশিন দেখে দেখে আমাদের জায়গাগুলো খারাপ করে দেয়। কিন্তু মা বোনেরা মনে রাখবেন, EVM মেশিন খারাপ করে যদি ভোট দেন তাহলে আপনার ভোটটা অন্য জায়গায় গিয়ে চলে যাবে। ও সারানোর নাম করে চিপ বসিয়ে দেবে। একটু কষ্ট করে ভোটটা দিতে হবে নিজের অধিকারের স্বার্থে। আমি আর একটা অনুরোধ করব, আপনারা কিন্তু এই ভোটার স্লিপটা যত্ন করে রাখবেন ভবিষ্যতের জন্য। আর একটা কথা বলি, যে 32 লক্ষ লোকের নাম আমি সুপ্রিম কোর্টে কেস করে তুলিয়েছি, বাদবাকিগুলো আমি আগামী দিন তুলে দেব। ইলেকশনের সময় বিজেপি চায় না সব মানুষ ভোট দেয়। কালকেও ভোটের লাইনে বেচারা একজন মহিলা, তার হাজব্যান্ডের ভোটের নাম নেই, তার ছেলের ভোটের নাম নেই, দুঃখে মারা গেছে। 4 জন মারা গেছে কাল ভোটের লাইনে। গরমে গরম সহ্য করতে পারেনি, সব মেশিন খারাপ করে বসে থাকছে। 2 লক্ষ পুলিশ নিয়ে এসছে, সব বাইরের। অবজারভার মানে কি? কনজারভার। কনজারভেন্সি আছে জানেন তো, কর্পোরেশনের একটা ডিপার্টমেন্ট, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আর এরা মানুষের ভোট পরিষ্কার করার জন্য এসছে, যাতে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া যায়। একটা নিয়ম মানছে না, একটা সিস্টেম মানছে না। ওদের নেতা বলছে, মিস্টার হোম মিনিস্টার, আই রেসপেক্ট ইউর চেয়ার, নট ইউ, বাট ক্যান ইউ স্পিক লাইক দিস? কি বলেছেন? সব কটাকে নিচে ঝুলিয়ে মাথাটা ওপরের দিকে তুলে তাদের সব কটাকে পেটানো হবে। এত বড় সাহস তোমার? তুমি এই চেয়ারে বসে, ইউ আর এ হোম মিনিস্টার, ডোন্ট ফরগেট দ্যাট, অ্যান্ড ইউ আর আস্কিং ফর কিলিং দ্য পিপল। Is it not the
টার্মস অফ ক্রাইম, ইজ ইট নট? এটা ক্রিমিনাল অফেন্স নয়? তখন যদি আপনি কমপ্লেন করেন, ভ্যানিশ সব উড়িয়ে দেবে। প্রধানমন্ত্রী আর চলে গেলেন সকালবেলা নৌকা বিহার। ছবি তো তুলতে হবে ভাই, ছবি না তুলতে পাগল হয়ে যায়। আমি তো খুশি যে গঙ্গাটা দেখে গেছে ক্লিন গঙ্গা, নৌকা চড়ে সকালবেলায় মর্নিং ওয়াকের কাজটা হয়ে গেছে। কিন্তু আমি রিকোয়েস্ট করব, একবার দিল্লিতে যমুনা, গঙ্গার ভাই যমুনা, যমুনা নদীতে ডুব দিয়ে আসুন তো। मेहरबानी करके अब जमुना में डूब के आइए। যমুনা তো পলিউটেড। একটা দিল্লিতে একটা রিভার, গঙ্গার বোন যমুনা, তাকে প্রোটেক্ট করতে পারে না। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, আমার দ্বিতীয় বুলেট বলেছিল ব্যাংকের অ্যাকাউন্টে সবাইকে 15 লাখ টাকা করে দেবে, 1 পয়সাও কেউ পেয়েছেন? ইফ आई एम रॉन्ग प्लीज करेक्ट मी। আপনারা বলতে পারেন, आपको बोलने का हक है। থার্ড, নোটবন্দি করে বলেছিলেন ব্ল্যাক মানি সব ফিরিয়ে নিয়ে আসবেন। কোনো ব্ল্যাক মানি ফিরিয়ে আনতে পেরেছেন? পারেননি। উপরন্তু মা বোনেদের ভান্ডার চলে গেল। সব মা বোনেরাই কিছু জমিয়ে রাখে। কেন রাখে? যদি কখনো স্বামী অসুস্থ হয়ে পড়ে, যখন বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে, যখন অতিথি চলে আসে, যখন লিমিটেড টাকা খরচা হয়ে যায়, তখন কিছু জমিয়ে সঞ্চয় করে রাখে ভবিষ্যতে কাজ করবার জন্য। নোটবন্দির যখনই ঘোষণা করেছে তার আধ ঘন্টার মধ্যে আই এম দ্য ফার্স্ট ওয়ান, আমি বলেছিলাম এটা মানুষের ক্ষতি করে দিল। কেন জানেন? এটা মেয়েদের আর বাচ্চাদের কাছ থেকে আমি কথা নিই। আমি দেখলাম নোটবন্দি হওয়ার সাথে সাথে অভিষেকের মা আমার ঘরে ছুটে এলো। ছুটে এসে বললো, দিদি এটা কি হচ্ছে? তার মানে আমরা 1 টাকাও রাখতে পারবো না, তারা কাল থেকে বাজার খরচা চলবে কোত্থেকে? পরেই দেখলাম আরেকটি মেয়ে, কর্ণাটকের মেয়ে, থাকে আমাদের ওখানে, এসে বললো, दीदी मेरे को 200 रुपया दीजिए ना। बोला क्या करोगे? बोले कल से तो रुपया नहीं चलेगा, तो हम क्या करेगा, ये तो सब जमा ले लेगा। সেই দিন আমি ভেবেছিলাম মেয়েদের লক্ষ্মীর ভান্ডার করা উচিত, কারণ ওরা লক্ষ্মীর ভান্ডার কেড়ে নিয়েছে। এই লক্ষ্মীর ভান্ডার গড়ে দিতে হবে। তাই মনে রাখবেন, লক্ষ্মীর ভান্ডার করেছিলাম, বলেছিলাম 21-এর আগে করব, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, আর বাজেটে করে দিয়েছি, যাতে ইলেকশনের সময় মিথ্যে কথা বলে প্রচার করে যারা এটা দেবো ওটা দেবো, তারা করে না। তাই আমরা করে দিয়েছি 1500 এবং 1700। আমার প্রায় 2.5-3 কোটি মেয়েরা পায়। ফেব্রুয়ারি পর্যন্ত যারা অ্যাপ্লিকেশন করেছে সবাই পেয়েছে। আগামী দিন জেনে রাখুন, আজীবন পাবেন, যত দিন থাকবেন পাবেন। যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছেন, এটা ভিক্ষা ভাতা নয়। অনেক ছেলেমেয়েরা মাধ্যমিক পাশ করার পরে, হয়তো সব বাড়ির তো অবস্থা সমান নয় বলুন, কিছু তো সাধারণও আছে, স্কলারশিপ থাকলেও তাদেরও তো একদিন ক্যান্টিনে খেতে ইচ্ছে করে, তাদেরও তো একটু ঘুগনি খেতে ইচ্ছে করে। তারা টাকাটা পাবে কোত্থেকে? তার বাবা মা সংসার চালাতে, তাও তো এখন দেখবেন কাজের লোক পাবেন না। কেন বলুন তো? বিনা পয়সায় রেশন, স্বাস্থ্য বিনা পয়সায়, পড়াশুনো বিনা পয়সায়, এমনকি বাচ্চাদের স্কুলের ড্রেস থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে সবটাই আমরা দিই। কারণ আমরা ছোটোবেলায় কিছু পাইনি, এটা আমায় শিক্ষা দিয়েছে। জানেন, আমি একদিন আউস গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে দেখি অনেকগুলো পুচকে পুচকে বাচ্চা 1-2-এ পড়ে খালি পায়ে দাঁড়িয়ে আছে রোদ্দুরের মধ্যে। আমি জিজ্ঞেস করলাম, তারা তপশিলি বাচ্চা। আমি বললাম, তোমরা জুতো পরোনি? বললো, আমাদের তো জুতো নেই। আমি সঙ্গে সঙ্গে ফোন করে এডুকেশন মিনিস্টারকে বললাম, এই মাস থেকে যেন বাচ্চাদের বুট জুতো দেওয়া হয় এবং তাদের ড্রেসও যেন দেওয়া হয়। পড়াশুনোর ব্যাগ থেকে শুরু করে, ড্রেস থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে সব দিই আমরা। গ্রামে সবাইকে ক্লাস 9-এ উঠলে, শহরে তো সাইকেল ব্যবহার হয় না, সবাইকে বিনা পয়সার সাইকেল দিই। আর ক্লাস 11-এ উঠলেই সবাই 10,000 টাকা পায় স্মার্টফোন কেনার জন্য, যাতে তার পড়াশোনায় সাহায্য হয়। গতবার বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, লক্ষ্মীর ভান্ডার করব, দুয়ারে সরকার করব,
10 লাখ টাকা স্টুডেন্টদের স্মার্ট কার্ড করব, সবটা করে দিয়েছি। এবারেও বলে যাচ্ছি, যুবসাথী স্কিম চলবে, আমি তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দেব। কারণ বাংলা নাও বেঙ্গল বিকেম দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন নাম্বার 1। 6টা ইকোনমিক করিডোর হচ্ছে, বাংলায় ইন্ডাস্ট্রি ভরে গেছে। আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা হাওড়া থেকে হুগলি পর্যন্ত গিয়ে একদিন ঘুরে আসুন, বেশি দূর যেতে হবে না। হাওড়া থেকে একদম দিল্লি রোড হয়ে আপনারা ওই সিঙ্গুর হয়ে একটু ওই পালসিট পর্যন্ত যান, মেমারির আগে পর্যন্ত। আর যদি ল্যাংচা খেতে চান তো ল্যাংচা মহল পর্যন্তও যেতে পারেন, নিজেরা দেখে আসুন, দুপাশ ভর্তি হয়ে গেছে। সিলিকন ভ্যালি আইটি সেক্টর বেঙ্গলে সবচেয়ে বেশি হয়েছে, ফ্লিপকার্টের মার্কেট থেকে শুরু করে অনেক বড় বড় বিজনেস বেঙ্গলে হয়েছে। এমনকি ট্রেডার্সদের জন্য, দোকানদারদের জন্য কেউ ভাবতো না, তাদের উপরে শুধু জুলুম হতো। তাদের জন্য সব ডিস্ট্রিক্টে ট্রেডার্স কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, চেম্বার্স কমিটিকে তৈরি করে দেওয়া হয়েছে। 6টা ইকোনমিক করিডোর হচ্ছে বেঙ্গলে। আর একটা আপনাদের বলবো, কি হয়নি কলকাতায়? ধনধান্যে কোথায়? ভবানীপুরে। সৌজন্য কোথায়? ভবানীপুরে। সম্পন্ন কোথায়? ভবানীপুরে। সুলগ্ন কোথায়? ভবানীপুরে। পিজি হসপিটালের উডবান নিউ বিল্ডিং থেকে শুরু করে এগুলো কোথায়? ভবানীপুরে। ও উত্তীর্ণও তো আছে, শিল্পান্নও আছে। আলিপুর মিউজিয়ামকে, আলিপুর জেলকে আলিপুর মিউজিয়াম করে দিয়েছি, আর আলিপুরের জেলটাকে পদ্মপুকুর বাড়ি পুকুরে দিয়ে দিয়েছি। সব জায়গায় আগেকার ছেলেমেয়েরা মিউজিয়ামে কত কি জিনিস আছে, আপনারা কি দেখে আসবেন, সব সাজিয়ে দেওয়া হয়েছে। বাকিটা কোথায় আছে? বাকিটা কোথায় আছে? কলকাতায় যখন আমি ওই 3 রকমের লাইট ট্রাঙ্গুলার যেগুলো লাগাতে শুরু করলাম, আমায় সব গালাগালি দিল। আমি যখন স্কাই আর নীল আর স্কাই আর হোয়াইট রং করতে শুরু করলাম, আমায় বললো আমি আর্জেন্টিনা হয়ে গেছি। আরে স্কাইয়ের কোনো সীমা থাকে না, স্কাই মানে আকাশ। আমি তো আমার পার্টির কালার করিনি, আমি একটা কালার করেছি যেটা সুদিং কালার। এই আইডিয়াটা আমি পেয়েছিলাম ইংরেজরা থাকাকালীন রাজস্থানে। একটা পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে, কারণ 7-8টা বড় বড় বিল্ডিং আছে। আর আমি এখানে কিন্তু সারা বাংলায় স্কাই আর করে দিয়েছি। আর এখন দেখুন আমাদের টুকলি করে দিল্লিতেও করছে, মহারাষ্ট্রেও করছে, কর্ণাটকাও করছে। তা তোমরা টুকলি করলে কেন? ভালো জিনিস ঠিক আছে, টুকলি করো, আমার কোনো যায় আসে না, চুকলি করবে না। এবার আপনারা আমাকে বলুন, এই যে পাড়ায় পাড়ায় মেয়েরা স্কুলে বাচ্চাদের দিতে যায়, সেখানে বাস স্ট্যান্ড করে দেওয়া, পে অ্যান্ড ইউজ করে দেওয়া প্রত্যেকটা ওয়ার্ডে। আরে আমরা যখন কলেজ লাইফে দেখেছি, এই পাড়ায় তো আমি রোজ আসতাম পড়াতে, তখন তো উজ্জ্বলা সিনেমা হলে যেতে হতো, অথবা পূর্ণ সিনেমা হলে, অথবা ভারতের সিনেমা হলে। আর এখন তো এলাকায় এলাকায়। এটা আমি প্রথম শুরু করেছিলাম যখন আমি দক্ষিণ কলকাতার এমপি ছিলাম। আমি পুরো আমার এমপি ল্যাডের টাকা দিয়ে শুরু করেছিলাম। আর আজকে তো কলকাতায় সবুজায়ন হয়ে গেছে, এমনকি মিলেনিয়াম পার্কটাও যাতে মানুষ চলতে পারে করে দিয়েছি। কোনটা বাকি রেখেছি? যান তারাপীঠ মন্দির, যান নলাটেশ্বরী মন্দির, যান সতীপীঠ কঙ্কালীতলা, যান ফুলেশ্বরী ফুল্লরা মন্দির, যান মা নন্দিকেশ্বরী, যান বক্রেশ্বর, যান শিব মন্দির, শিবযজ্ঞ মন্দির কুচবিহারে, যান মদন মোহন মন্দির কুচবিহারে, যান দেবী চৌধুরানী মন্দির জলপাইগুড়িতে। কোথায় করিনি? দুর্গা অঙ্গনও তৈরি হচ্ছে, কারণ দুর্গা পূজায়, আরে পুজোর সময় আমি যখন টাকা দিলাম ক্লাবগুলোকে, আমার বিরুদ্ধে কেস করলো এই বিজেপির লোকগুলো। জগন্নাথ ধাম যখন তৈরি করলাম, আমার বিরুদ্ধে কেস করলো। এত বজ্জাতের বজ্জাত, এরা আবার ধর্ম মানে? বেশ করেছি, ক্লাবগুলোকে টাকা দিয়েছে, আবার দেবো, প্রতিবার দেবো। পুজো করবে না ভালো করে, মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, পুজো করবে না, তোদের মাথা খাবে না আমার মাথা খাবে? আমি তো লুচিও খাই, পরোটাও খাই, ধোকলাও খাই, ধোসাও খাই, লিট্টিও খাই, ঠেকুয়াও খাই, হালুয়া চেয়ে খাই। জিজ্ঞেস করুন পাঞ্জাবি ভাইদের। কালকে আমি গিয়ে ওখানে দাঁড়িয়ে বললাম আগে হালুয়া নিয়ে এসো,
তখন গরম গরম বাজার ছিল, ওইটাই আমাকে দিয়েছে। আমি এক ফোঁটা মুখে দিয়ে গেলাম। শীতলা মন্দিরে যেমন মায়ের পুজো দিয়ে গেলাম, ওখানেও গেলাম। এটা আমার স্বভাব, আজকে নয় চিরকাল করি। কালীঘাট ওই আমার যেখানে বাড়ি সেই রাস্তাটার মোড়ে দেখবেন একটা বগলামুখী মায়ের মন্দির করে দিয়েছে। খুব জাগ্রত, আমার আরাধ্য দেবতা। আবার সিঙ্গুরে যখন জমি আন্দোলন করতাম তখন আমার একটা প্রতিজ্ঞা ছিল, যদি সিঙ্গুরের কৃষকরা জমি ফিরে পায় আমি এখানে একটা সন্তোষী মাতার মন্দির করব। এবং যখন আমি অনশন করতে শুরু করেছিলাম সেই দিন প্রতিজ্ঞাটা করেছিলাম। সেই দিন থেকে আজও কিন্তু আমার সন্তোষী মাতা আছে। ফ্রাইডে আমি করি, এবং ওখানে দেখে আসবেন সিঙ্গুরে আমি একটা মন্দির করে দিয়েছি নিজে থেকে, কারো কাছ থেকে দয়া নিয়ে নয়। জগন্নাথ ধাম যখন হয় বলল সোনার ঝাড়ুটা কে দেবে, আমি বললাম আমি দেবো। আরে যেটুকু আছে তার থেকেই দাও না, আমি তো 1 পয়সাও স্যালারি নিই না। আজকে ধরুন 14-14.5 বছর হয়ে গেল, 1 পয়সা তো 1 টাকা নিইনি গভর্নমেন্টের থেকে, 4 টাকাও নিই না। গাড়িটাও আমার পার্টির গাড়ি। আর আমি 7 টার্মস এমপি হিসেবে প্রায় মাসে এই কত বছর গুনুন, 1984 থেকে 89 হয়ে গেছে, 5 বছর 35,000। এরপর প্রতি বছর কাউন্ট করুন আপ টু 2011 5,000 করে বাড়ছে। তাহলে মাসে কত হয়, বছরে কত হয়? কয়েক কোটি টাকা। 1 পয়সাও নিইনি। কেউ কোনোদিনও বলে? কেউ একটু করে দেখাক না। সব যারা আমাদের বলে দুর্নীতিবাজ, চোর, ডাকাত, তাদের আমি বলি ওদের জিপ কেটে দেবে ভগবান একদিন, আমায় করতে হবে না। ধর্মের কল বাতাসে নড়ে। কিছু লোক আছে যারা মিথ্যে কথা বলে না, আমি আইন হাতে তুলে নিই না, আমি বলি ঈশ্বরের জবাব দেবে, ঈশ্বর বলে যদি কিছু থাকে। এদের কাছে আমায় শিক্ষা নিতে হবে ধর্মের। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজ হচ্ছে, আমার একটা ঠাকুরের আসন আছে, আমি পুজো করে তবে বেরোই, পুজো করে তবে জল দিয়ে মাকে তবে চা খাই। ওং নমঃ শিবায় থেকে শুরু করে, মা দুর্গা থেকে শুরু করে, শীতলা মাতাতে, এই আপনাদের শীতলা মন্দিরেরও একটা ছবি আছে ছোট্ট আমার আসনে, ওরা আমায় দিয়েছিল। সন্তোষী মাতার আলাদা আছে, ওইটুকুর মধ্যেই, এমন কিছু নেই যে নেই। এবং মনে রাখবেন, আমি 3 বার করে বাড়ি থাকলে, একবার ঘুম থেকে উঠে, একবার স্নান করার পর, আরেকবার রাত্রে বাড়ি ফিরে যাওয়ার পর। আর আমি যে ঘরটায় থাকি সেই দেয়ালটাই শিব মন্দির, ছোট্টবেলা থেকে, যখন থেকে আমি ওখানে আছি তখন থেকে। তাই মনে রাখবেন, হর হর মহাদেব যার মাথার ওপরে থাকে তোমরা তাকে ক্যাচ কলা করবে। আমি হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন, পারসিকও, আমি সবাইকে ভালোবাসি। এই তো গত 4টে মিটিং করলাম জৈনদের সাথে, দিগম্বর, সীতাম্বর, তারাও জমি চেয়েছিল, আমি দিয়ে দিয়েছি। ওদের স্লোগানটা আমার খুব ভালো লাগে, জিও আর জিনে দো, বাঁচো আর বাঁচতে দাও। এটার নাম হচ্ছে মানবিকতা। জয় জিনেন্দ ওদের স্লোগান। এই যে পাঞ্জাবি ভাই বোনেরা আছে, বলে শনিহাল, আমি পাঞ্জাবিদের ওখানে অনেক ঘুরেছি, সব জেলায় জেলায়। আর তখন অত ভালো বলতে পারতাম না হিন্দি, শুধু 2টো কথা শিখেছিলাম। একটা বলে শনিহাল, ওরা বলতো সত শ্রী আকাল, ও রেসপন্স করতো। আর একটা বলতাম বয় গুরুজি কা খালসা, ওরা বলতো বয় গুরুজি কা ফতে। হালুয়া চেয়ে চেয়ে খেতাম। তখন থেকে আমি এই 2টো মনে রাখি। আর মুসলিম ধর্মের ওরা ঈদে আমায় ডাকে, ইফতার আমি ডাকে, কেন যাব না? আমি যদি ছট পুজোয় যেতে পারি, আমি যদি গঙ্গা পুজোয় যেতে পারি, আমি যদি ছট পুজোয় 2 দিন ছুটি দিতে পারি, আমি যদি ছট পুজোর জন্য সব ব্যবস্থা করতে পারি, আমি যদি লিট্টি খেতে পারি, আমি যদি ঠেকুয়া খেতে পারি, আমি যদি ধোকলা খেতে পারি, আমি যদি ধোসা খেতে পারি, তাহলে ওরা আমাকে যখন সিমুই পাঠায় ওটাও আমি খাই। তার কারণ হচ্ছে এটাই আমাদের পরম্পরা। গীতার কথা বলছেন, পরিযায়ী শ্রমিকদের
শপথ করিয়ে নিচ্ছেন। এবার বলি, গীতাটা পড়েছেন ভালো করে? কটা স্তোত্র জানেন? শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? বলেছিলেন তুমি যদি একটা আঙুল দিয়ে মুষ্টিবদ্ধ করতে চাও, পারবে না, 5টা আঙুল লাগবে তোমার মুষ্টিবদ্ধ করবার জন্য। তাই অপদার্থ গর্ধ শক্তিদের বলি, আর অর্ধ শক্তিদের, সবচেয়ে বড় ছোটদের জমিদার, অনুপ্রবেশের কারখানা। জিজ্ঞেস করুন বর্ডার কার হাতে? সেন্ট্রাল গভর্নমেন্ট। কোল কার হাতে? সেন্ট্রাল গভর্নমেন্ট। কাস্টমস কার হাতে? সেন্ট্রাল গভর্নমেন্ট। সিআরপিএফ কার হাতে? সেন্ট্রাল গভর্নমেন্ট। আইটিবিটি কার হাতে? সেন্ট্রাল গভর্নমেন্ট। মিলিটারি কার হাতে? সেন্ট্রাল গভর্নমেন্ট। পহেলগাঁও যখন অ্যাটাক হয়, তুমি পাকিস্তানকে অ্যাটাক করতে পারো না, তখন তোমার কোথায় থাকে ফোর্স? কোথায় থাকে? তুমি গণতন্ত্রে ইলেকশন করবার জন্য ফোর্স পাঠিয়েছো, যাতে মানুষ ভয় করে ভোট না দিতে পারে। কাল 4টে থেকে নোটিশ দিয়েছে ইলেকশন কমিশনের কেউ কেউ অফিস থেকে, যে 4টের পর ঝামেলা হবে, যাতে লোক ভোট না দেয়। আরে এইভাবে মানুষকে রোখা যায়? ভূত তো আসবে গট গট করে করে, তারপরে 4 তারিখের পর পালিয়ে যাবে। ওরা থাকবে কোথায়? দাঙ্গা হলে দেখা নেই, দাঙ্গা করে পালিয়ে যায়। ঝড় হলে দেখা নেই, জল। আপনাদের মনে আছে আমফানে কি হয়েছিল? এলাকা তছনছ হয়ে গেছিল, কত গাছ পড়ে গেছিল। কোভিডের সময় মনে নেই, আমি জীবন ঝুঁকি নিয়ে আমি পাড়ায় পাড়ায় গিয়ে চক্কর কেটেছিলাম, এবং পাড়ায় পাড়ায় গিয়ে মানুষকে সাপোর্ট করেছিলাম। ঝড়ে দেখা নেই, বর্ষায় দেখা নেই, জলে দেখা নেই, অ্যাক্সিডেন্টে দেখা নেই, ফায়ারে দেখা নেই। শুধু ভোটের সময় ওই কাকের বাড়িতে কোকিল জন্মায়, তারপরে বড় হয়ে ফুরুত করে উড়ে পালিয়ে যায়। ইলেকশনের সময় এদের যত হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, আর ইলেকশন হয়ে গেলে তখন আর পাত্তা পাওয়া যায় না। তখন গান গেয়ে বলতে হয়, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। এখন টাকা নিয়ে বেরিয়েছেন হুন্ডি। কেন? মদন পাল লেনের ক্লাবগুলো খারাপ ছিল, একবারও দেখেননি? আমি তো 2 বছর আগে করে দিয়েছি। এই যে আপনাদের এই মোড়টায় ওরা বসে বসে তাস খেলতো, আমি দেখতাম জায়গাটা ভাঙাচোরা, তখন আমি করে দিয়ে গেছিলাম, আমায় কেউ করতে বলেনি। মা শেতলা মন্দির আমি কি করেছি না করেছি মা জানে। গুরুদ্বারায় কিচ্ছু চাইনি এরা, শুধু বলেছে আমাদের একটা গেট করে দাও, করে দিয়েছি। সেন্ট জেভিয়ার্স কলেজ জমি চেয়েছিল, দিয়ে দিয়েছি। বড়দিনে কিরম সাজানো হয়, এই ফেস্টিভ্যাল কোথাও হয়? কোথাও হয় না। আর দুর্গাপূজায় উই আর দ্য নাম্বার 1, আমরা ইউনেস্কো হেরিটেজ পেয়েছি। ওরে বিজেপি তুই জ্বলে যা। আবার বলছে আমি ঝালমুড়ি খেয়েছি তো তাই ওদের ঝাল লেগেছে। আমি বলি ছোট্ট একটি কথা, ইয়াং জেনারেশন ভালো বুঝতে পারবেন। আচ্ছা বলুন তো, যদি আপনি স্পন্টেনাস খান, তাহলে ক্যামেরাটা আগে কি করে ফিট করা ছিল? ঝালমুড়িটাও তো তৈরি করে নিয়ে এসেছিলেন দেখানে কে লিয়ে। আবার পকেট থেকে 10 টাকা বের করলো। আমার কাছে 10 টাকা থাকে না, আমার কাছে 1 টাকার কয়েন থাকে। তার কারণ হচ্ছে ঠাকুর মন্দিরে দিতে হয়, 500 টাকা দিলেও 1 টাকা দিতে হয় সাথে। এটা আমাদের পুরো সাজানো নাটক। আজকে ওর নৌকা বিহার ঘুরতে বেরিয়েছিলেন, সকালে কোনো কাজ নাই তো, বাংলা দখল করতে হবে, বুট দিয়ে, ইডি দিয়ে, সব ডাকাতগুলো বসে আছে ওদের পার্টিতে। তাদের জিজ্ঞেস করুন যে ভাই তুমি নিজের একটা লোককেও অ্যারেস্ট করেছো আজ পর্যন্ত? ব্রিজভূষণের নাম মনে পড়ছে? মেয়েরা খেলোয়াড়ের সাথে যে সবচেয়ে খারাপ নির্যাতন করেছিল, কোনো অ্যাকশন হয়েছিল? সে এখন এমপি। বিহারে নীতিশ কুমারকে সামনে রেখে ভোট করলো, আর যেই ভোট হয়ে গেল নীতিশ কুমার বাদ। মহিলাদের 8,000 টাকা দিয়েছিল ভোটের আগে অ্যাকাউন্ট খুলে, আর যে ইলেকশন হয়ে গেল পরের দিন তাদের বাড়িতে বুলডোজার চালিয়ে দিল, আর দেবার পরে বললো 8,000 রুপিয়া ও ওয়াপাস দো। আপনারা বলুন তো, যারা লক্ষ্মীর ভাণ্ডার পান, আজ পর্যন্ত আমরা কোনো টাকা ফেরত চেয়েছি? আর কোনোদিন চাইবও না, কারণ আমরা দুর্যোধন দুঃশাসনের দল করি না, আমরা মানুষের দল করি। আজ পর্যন্ত আমি মা মাটি মানুষের নামে একটা স্কিম করিনি।
জাগো বাংলায় গভর্নমেন্ট থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিই না। একবার টুম্পাই ভুল করে একটা অ্যাডভার্টাইজমেন্ট কারো কাছ থেকে নিয়েছিল, তার জন্য সিবিআই নোটিশ পাঠিয়ে দিয়েছিল। আর গণশক্তিতে পুরো চিটফান্ডের টাকা ভর্তি, বিজেপির এতে পুরো চিটফান্ডের টাকা ভর্তি। সে ব্যাপারে চিটাররা একেবারে লুকোপ্লাস্টার, কোনো কথা বলে না, শুধু পার্টির নেতারা যা বলে তাই বলেন। একটা ধরুন আমি একটা কথা বলবো, আমি তো ক্রস চেক করবো, এটা উচিত তো আমার, যতক্ষণ আমি একটা চেয়ারে আছি, এবং এটা আমাদের অভ্যাসও তাই। একটা গান আছে না, চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না। এদের নেতারা হচ্ছে কানে কানে কথা বলো, সত্যি কথা বলো না, বক বক বকম বকম পায়রা, মিথ্যের ফুলঝুরি, আর যত উল্টো পাল্টা বলে যায়। তাই আমি বলি, এক কান দিয়ে শুনুন আর এক কান দিয়ে বর্জন করুন। আমার পরিচয় আমি আপনাদের দেব না, আমি কি করি না করি প্রতিদিন আমাকে পাড়ায় দেখতে পান। তার কারণ আমি 365 দিন এই এলাকাতেই থাকি, এটাই আমার ঘর বাড়ি, কর্ম, শিক্ষা, কলেজ, স্কুল সব কিছু। আর যারা বহিরাগতরা এসছেন, খুব ভাষণ দিয়ে বেড়াচ্ছেন, আর টাকার ভাষণ, তাদের জন্য আমি যত কম বলি সেটা ভালো। বলে আমি কাউকে ইম্পর্টেন্স দিতে চাই না, অনেক বাজে বাজে কথা বলছে। যত বাজে কথা বলবে তত বাজে জায়গায় যাবে। আমি তো অনেক দিন পুষে দেখেছিলাম, তার আগে 3 বার দাঁড়িয়ে হেরেছিল মিদনাপুরে। কংগ্রেস করতো, তারপরে তৃণমূল করতো, আর তৃণমূল যখন জন্মেছিল ওরাও ছিল না। আপনারা জন্ম দিয়েছিলেন তৃণমূলের, জন্মদাত্রী মা, ওরা ছিল না তখন। আমার ওদের সিট থেকে দাঁড়িয়েছিল অখিলগিরি, আর ওনার পিতাজি তখন 3 নম্বরে গেছিল ছাগলের 3য় ছানা। তারপরে যখন তৃণমূলের বাজার দেখলো, তখন তৃণমূল এলো, সব লুটে পুটে খেলো, যেই ইডি পেছনে লাগলো, ব্যাস বিজেপি হয়ে গেল। একজন বিজেপির নেতা 20টা করে নেতা নিয়ে ঘোরে। নেতা মানে পুলিশের নেতা, দিল্লি থেকে আগত, বন্দুক টন্দুক ঢাল বন্দুক নিয়ে ঘুরছে। আর এখানে কমপ্লেন ওদের নামে করে কোনো লাভ নেই। আমাদের ছেলেদের অ্যারেস্ট করবে, আমাদের লোকেদের বিরুদ্ধে অ্যাকশান নেবে, আর ওরা বলছে পিটিয়ে গাছে ওপর থেকে নিচে ঝুলিয়ে দাও, কোনো অ্যাকশান নেই। ফাইন্যান্স মিনিস্টার সে ইল্লিগাল কাজ করে দিলেন, মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন কার্ড বিলি করলেন, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান হয়েছে? আমি এরকম ইলেকশন কোনো দিনও দেখিনি। আই এম সরি, আপনাদের আশীর্বাদের শুভেচ্ছায় দোয়ায় আমিও 7 বার এমপি হয়েছি, আমিও 4 বার সেন্ট্রাল মিনিস্টার হয়েছি, আমি অনেক প্রধানমন্ত্রীর সাথে কাজ করার সুযোগ পেয়েছি, কিন্তু বিশ্বাস করুন আমি অন্যদের শ্রদ্ধা করলেও এদের শ্রদ্ধা করতে পারি না, কারণ এরা শ্রদ্ধার যোগ্য নয়। তাই বলি, টার্গেট করেছিল বাংলাকে। 4-5 দিন আগে দেখেছেন লোকসভায় ধরাশায়ী করে দিয়েছি, মুখে ঝামা ঘষে দিয়েছি, আমরা পরাস্ত করে দিই সবাই মিলে। আসলটা জেনে রাখুন, রহস্য এইটা বলে আমি শেষ করব। মহিলা বিল, আরে মহিলা বিল তো পাশ হয়ে গেছে 2023-এর 25শে সেপ্টেম্বর। কেন নোটিফিকেশন করনি? 3 বছর হয়ে গেছে। আসলে সামনে এ প্ল্যান এ, পেছনে প্ল্যান বি। প্ল্যান এটা বলছে মহিলা বিল কিন্তু পাস হয়ে গেছে, পেছনে কি ছিল? প্ল্যান বি কি? ডিলিমিটেশন করো। ডিলিমিটেশন করে আগামী দিন তো জিতবে না, শিওর হয়ে গেছে। 543টা সিটের জায়গায় লোকসভায় 850 সিট বানাতে হবে। তার জন্য বঙ্গভঙ্গ করতে হবে, দেশভঙ্গ করতে হবে। ছেড়ে দেবো বলুন? আমার এমপির প্রচার চলছিল এখানে ইলেকশনে, তা সত্ত্বেও আমাকে 20 জন এমপি পাঠাতে বলেছিল, আমি 21 জনকে পাঠিয়ে দিয়েছিলাম যে যাও আগে গিয়ে ওকে পরাস্ত করে এসো। এবং আগামী দিন বলে যাচ্ছি, ওদের বিনাশ শুরু হয়ে গেছে, পতন শুরু হয়ে গেছে। শুধু ইডি দেখানো, ব্যবসায়ীদের চমকানো, মানুষের বাড়িতে গিয়ে দোকানদারদের ধমকানো, গরিব মানুষকে অপমান করা, অসম্মান করা। আজকে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের নিয়ে কি বলেছে দেখেছেন? কেউ বলতে পারে এ কথা যে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টরা নাকি অ্যানার্কি করে? শুনুন, ছোটদের নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু একটা বইয়ে বলেছিলেন, তরুণের স্বপ্ন বইটার নাম, একটা লাইন ছিল,
ভুল করবার অধিকার, রাইট টু মেক ব্লান্ডার্স। যদি ছোটরা ভুলও করে, তোমরা তাকে অ্যানার্কি বলছো না, ভুল করেনি, ওর তো গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে। আমাকে বরঞ্চ অনেকবার ঢুকতে দেয়নি, তাতে কি আছে? তাই বলে আমি তার অ্যান্টি হয়ে যাব? কিন্তু ওরা যখন অনশন করেছিল আমি ছুটে গিয়েছিলাম। আজকে বলছে যাদবপুর ইউনিভার্সিটি অ্যানার্কি করে, যেটা বাংলার নাম্বার 1 ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে। ছেলেমেয়েরা পড়াশুনো করে, তাদের মেধা আছে। অল স্টুডেন্টদের প্রতিবাদ করা উচিত, ইয়াং জেনারেশনের এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষের। যাদবপুর ইউনিভার্সিটি নাম্বার 1 র্যাঙ্কিংয়ে, ট্যালেন্টে, প্রেসিডেন্সি, কলকাতা ইউনিভার্সিটি, সেন্ট জেভিয়ার্স, এখান থেকেই ট্যালেন্ট বেরিয়ে আমেরিকা চালায়, ইউকে চালায়, নাসা থেকে ভাষা চালায়। আর আপনি একটা প্রধানমন্ত্রীর চেয়ারে বসে স্টুডেন্টদের আন্দোলনকে বলছেন অ্যানার্কি। তাহলে মণিপুরে কি চলছে? মণিপুরে কি চলছে? এটা যদি অ্যানার্কি হয়, স্টুডেন্টদের পর্যন্ত আপনি ছাড়ছেন না। মহিলাদের কথা ছেড়ে দিন, উনি অ্যান্টি উইমেন, সংখ্যালঘুদের অ্যান্টি। সে পাঞ্জাবি হোক, সে মুসলিম হোক। আমাকে একজন পাঞ্জাবি ভাই সেদিনকে বলছিল, दीदी अगर बंगाली लोग इसको অনুপ্রবেশকারী বলता है, বাংলাদেশি বলता है, তো ওদের হাতে তো বর্ডার, আমাদের হাতে তো নেই। আমরা তো কাউকে আনিনি। তুমি আজকে কে দিচ্ছ কাকে? 2025-এ যারা এসছে কয়েকটাকে, আর যারা এখানে এতদিন থেকেছে তাকে লাইনে দাঁড়িয়ে প্রমাণ করতে হচ্ছে আমি এই দেশের নাগরিক কিনা। এটা বড় অসম্মান নয়? পরিষ্কার তাই আপনাদের কাছে বলছি, এবারের ভোটটা হচ্ছে ইজ্জতের ভোট, সম্মানের ভোট, অস্তিত্বের ভোট, ভাষার ভোট। সবার খাদ্য খাওয়ার অধিকার আছে। সব বিজেপি রাজ্যে মাছ মাংস ডিম বন্ধ। তোমরা কে ভাই ঠিক করবার? গুজরাটি গুজরাটির মতো খাবার খাবে, রাজস্থানী রাজস্থানীর মতো খাবে, পাঞ্জাবি পাঞ্জাবির মতো খাবে, খ্রিস্টান খ্রিস্টানের মতো খাবে, বিহারিরা বিহারির মতো খাবে। বাংলা দেখলেই হ্যাংলা। এটা একটা চ্যাংরামো হচ্ছে। বলছে মাছ মাংস ডিম কিচ্ছু খাওয়া যাবে না, সব বিজেপি রাজ্যে বন্ধ করে দিয়েছে। আমার মাথা আর আপনাদের মাথাকে থাকবে। ওরা জিজ্ঞেস করুন কী খাবে? মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না। বাঙালিরা, ওদের নামই তো হচ্ছে মাছে ভাতে বাঙালি, দুধে ভাতে বাঙালি। কই তোমাদের খাওয়া নিয়ে তো আমরা এরকম বলি না। তুমি কেন বলছো মাছ মাংস ডিম খাওয়া যাবে না? আর বলতে ঝালমুড়ি খেয়েছে, ঝাল লেগেছে। ঝাল লেগেছে বল, ঝাল তো বুঝবে 4 তারিখে, কাউন্টিংয়ের পর রেজাল্ট খুলবে আর দেখবে। প্রথম দিকে ওই ভ্যানিশ কমিশন দেখাবে বিজেপি জিতছে, সূর্যাস্তের পরেই দেখবেন সভা। প্ল্যানিংটা হচ্ছে রাত্রির পর্যন্ত নিয়ে যাওয়া, বদমাইশি করা। আর মিডিয়াকে আমি দোষ দিই না, গদি মিডিয়া। সকালবেলায় বিজেপি থেকে লিখে দেয়, বলো সার্ভে রিপোর্টে এটা বেরিয়েছে। আমি জিজ্ঞেস করি এটা কি সত্যি? বলে না না, ও তো বিজেপি অফিস থেকে দেয়। আর সেইটাই ওরা চালিয়ে দেয়। ওরা যা দেবে সেটাই চালিয়ে দেবে। একদম ভয় পাবেন না। বাংলাকে আমি খুব ভালো চিনি। আজ নয়, আমি ছোট্টবেলা থেকে ঘুরে বেড়ানোর লোক। আর বাংলার প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা কর্মীকে আমি চিনি। মানুষেরও কোন জেলায় কোন মানুষ কি খায় সেটাও আমি জানি, কার কি পরম্পরা সেটাও আমি জানি। কাজেই লাস্টে বলে যাই, যতই করো হামলা। শুনুন, 2011-এ বলেছিলাম বদল নয় বদলা চাই। আর এবারে বলছি বদল নয়, গণতন্ত্রে বদলা চাই। যে অত্যাচার ওরা করেছে মানুষের ওপরে, প্রত্যেকে নিজের ভোট দেবেন। আর তৃণমূল ছাড়া আমি আপনাদের বলি, এসআইআর করার সময় কেউ রাস্তায় ছিল না, কাউকে পাননি। আর যারা ভোট কেটেছে গদ্দারগুলো, আজকে এসে তারা ভোট চাইছে। কি করে বলে বাংলার লোকেরা বাইরে গেলে হোটেল দেয় না, অত্যাচার করে, মেরে ফেলে। আর তারা আজকে এসে বলবে ভোট দাও। আমি যদি ওদের জায়গায় হতাম না আর এই কথা বলতাম, তাহলে আমি দড়ি কলসি নিয়ে আগে নিজেকে শেষ করে দিতাম, আমি ডুবে মরতাম। কিন্তু এদের না আছে লজ্জা, না আছে ঘৃণা, না আছে ভয়। যার দুটো কান আছে তার এক কান কাটার ভয় থাকে, এর তো দুটো কানই কাটা। সুতরাং নির্লজ্জ, এরা পার্টিটাই নির্লজ্জ, বেয়ায়ার দল। একদম দুর্গন্ধ, ঠিক বলেছেন একদম। না না, নামটা আমি বলি না,
এই যত বলবো আমার মুখের ভাষা নষ্ট হয়ে যাবে, আর আমার ঈশ্বরের প্রতি ভরসা নষ্ট হয়ে যাবে। আমি কারোর নাম বলতে চাই না। আমি আপনাদের বলবো, তাহলে যতই করো হামলা, আর পুলিশ যদি গটগট করে, মা বোনেরা হিল পরে খটখট খটখট করতে করতে যাবেন সামনে দিয়ে। আমি মনে করি গণতন্ত্রে মানুষের ক্ষমতা সবচেয়ে বড়। আর ইলেকশন ইজ দ্য ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি, ইট ইজ নট দ্য ফেস্টিভ্যাল অফ অ্যাট্রসিটিস। এটা মাথায় রাখতে হবে। আমি এটুকু বলে সকলকে প্রণাম, সালাম, সত শ্রী আকাল। আমি সবাইকে জয় দিনেন বলে, নমস্তে বলে, নমস্কার বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার এখন আবার কলিন্স লেন যেতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অনেক কুৎসা, অনেক অপপ্রচার করবে সোশ্যাল মিডিয়াতে, অন্য রাজ্যের খবর এখানকার নাম করে দেখায়, সব ফেক অ্যান্ড ভেক। একটাও বিশ্বাস করবেন না, নিজের মনকে বিশ্বাস করবেন। আমি এটুকু বলে বলবো, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা। আমি 3 মিনিট ইমনের একটা গান শুনে কলিন্স লেন যাব। ও খুব ভালো গান গায়, দারুণ গান গায়। নমস্কার। সবাই মিলে একবারে কি একটু দিদির জন্য জোরে একটা হাততালি হয়ে যাবে? সবাই মিলে যতজন আছি আমরা। আমি খালি একটা কথাই বলতে চাই, আমি একজন সঙ্গীত শিল্পী হিসেবে এই বাংলায় দিদির সরকারের কাছ থেকে, আপনাদের কাছ থেকে যা সম্মান পেয়েছি সেটা আমার শিরোধার্য, এবং দিদি যেখানে আমি সেখানে, এর মধ্যে কোনো ভুল নেই। আর রবি ঠাকুর আমাদের সকলেরই, আমরা যাপন করি রবি ঠাকুরকে। তাই রবি ঠাকুরের একটা গান দিদির জন্যে, এবং এই যে একটা যা চলছে আমাদের গোটা বাংলা জুড়ে, যে মানুষ একা থেকে নেতৃত্ব দেন এবং তাকে আমরা অনুসরণ করি সকলে, তার জন্য তো একটা গান হতেই হবে, এবং সেটা রবি ঠাকুরের জন্য। রবি ঠাকুরের গান সবাই মিলে হাতে একটু তাল দেব তো আমরা? বেশ। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল, সবাই মিলে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি খালি শেষে একটা কথাই বলবো, আমার খুব আনন্দ হয়, রাতে খুব শান্তির ঘুমোই এটা ভেবে যে আমাদের একটা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। একটা জোরে হাততালি হয়ে যাক দিদির জন্য। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। থ্যাংক ইউ ইমন, থ্যাংক ইউ সো মাচ। তুমি ভবানীপুরের মাটিতে এসছো, কারণ ভবানীপুর ইজ দ্য পিলার অফ ওয়েস্ট বেঙ্গল। এখান থেকেই আমরা 294টা সিটে লড়াই করছি, এবং আমি সারা বাংলায় কিছু না হলেও 200 মিটিং করেছি। আজকে 1 মাস 5 দিন হয়ে গেছে। 55%, 50% লুর মধ্যে দাঁড়িয়ে অনেক মিছিলও করেছি, কিন্তু তবু লড়ে যাচ্ছি, লড়ে যাব এবং বাংলাকে জেতাবো। এটাই হচ্ছে আমাদের একমাত্র কাজ। যতদিন বাঁচবো এইখানে জন্মেছি, এখানেই মারা যাব, কিন্তু কোনোদিন বাংলাকে ছেড়ে যাব না। আরেকটা গানের 2 লাইন হোক না, পয়লা বৈশাখ গেল না, কি গান গাইবো? তুমি এবার তোর মরা গাঙে করতে পারো, দোলাও দোলাও করতে পারো, হে নূতন করতে পারো, যা ভালো লাগবে। এবার তো সবাই গাইবেন তো? এই দিদি দেখছেন, বলছে তুমি যাকে ভালোবাসো,
এই সব সময় প্রেমের গান বলবেন না, এটা এই প্রেমের এটা এটা একটা বোঝেন তো, একটা এগুলো ডিপেন্ড করে মানে প্রোগ্রাম টু প্রোগ্রাম। আচ্ছা আমরা গাই যদি তোর ও সরি 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 সরি, এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই, ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দরাদরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। থ্যাংক ইউ সো মাচ। তুমি ওই নৌকা বিহার করো না, তরিতে বেয়ে একটু তরণীকে, সাগর সঙ্গমে নবকুমারকে গঙ্গাসাগরে গিয়ে পদার্পণ করে এসো, আমার আমন্ত্রণ রইল। নিশ্চয়ই দিদি। থ্যাংক ইউ সো মাচ। Thank you. এবার আমরা মিটিং, বাবলু সিং, পপিয়া সবাই আছে, বৈশারা, তোমরা মিটিংটা শেষ করো, আমি আসছি, আমার কলিন্স লেনে মিটিং আছে, আবার দেখা হবে। থ্যাংক ইউ। ওই ছবিটা নিয়ে এসো তো, বাচ্চাটার ছবিটা নিয়ে নাও, একজন মেয়ে। হ্যাঁ আচ্ছা শোনো না, তুমি কালকে আসবে তো? কালকে আমি বলে দেবো কালকের প্রোগ্রাম, আমি দেখে বলে দিচ্ছি। কালকে প্রোগ্রাম আছে কোথায় যেন?